আজকের এই ভিডিওতে আমরা তড়িৎ কোষ নিয়ে আলোচনা করব। কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আরেকটি হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তিকে থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়, আর তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। আজকের এই ভিডিওতে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে আলোচনা করব। একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ গঠন করতে এই চারটি এলিমেন্ট দরকার। একটি হচ্ছে তড়িৎ অপরিবাহী পাত্র, যেমন এই একটা তড়িৎ অপরিবাহী পাত্র নিলাম। এরপর হচ্ছে দুটি তড়িৎদ্বার লাগবে, এই যেমন এই দুটি তড়িৎদ্বার। এখানে হচ্ছে একটু কথা আছে, তড়িৎদ্বার দুটি হচ্ছে তড়িৎ অপরিবাহী হতে হবে। সাধারণত নিকেল, গ্রাফাইট এগুলোকেই তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। এরপর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দরকার, যেমন পানি বা যে কোনো লবণ। আর একটা ব্যাটারি দরকার, এই ব্যাটারি থেকে আমরা বিদ্যুৎ পাবো। তাহলে কোষের গঠনটা যদি একটু আঁকি আমরা, এটা হচ্ছে একটা তড়িৎ অপরিবাহী পাত্র, এই হচ্ছে দুটি তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই যে তড়িৎদ্বার দুটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ডুবানো থাকে, আর হচ্ছে একটা ব্যাটারি। এই ব্যাটারিটা হচ্ছে এই তড়িৎদ্বার দুটির মাঝে আমরা কানেক্ট করে দেব। এটাই হচ্ছে আমাদের একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের গঠন। কোষ হচ্ছে দুই প্রকার, একটা ইলেকট্রোলাইটিক সেল আর একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক সেলের গঠন। ইলেকট্রোকেমিক্যাল সেল কোনগুলো, এটা যদি একটু উদাহরণ দেই, এটা হচ্ছে যেমন গ্যালভানিক কোষ, ড্রাই সেল, এগুলো হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেলের উদাহরণ। এবার আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ব্যাটারিতে দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত। ব্যাটারির পজিটিভ প্রান্তকে বলা হয় অ্যানোড এবং নেগেটিভ প্রান্তকে বলে ক্যাথোড। ঠিক একইভাবে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যদি মনে করি সোডিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক যৌগ। এই যৌগটার আয়নিত হয়ে দুইটা অংশে বিভক্ত হয়, সোডিয়াম আয়ন, আরেকটা অংশ হচ্ছে ক্লোরাইড আয়ন। এখানে ধনাত্মক চার্জযুক্ত অংশটিকে বলা হয় ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জযুক্ত অংশটিকে বলা হয় অ্যানায়ন। যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব, তখন এই ক্যাটায়ন ব্যাটারির নেগেটিভ প্রান্তে গিয়ে যুক্ত হবে, অর্থাৎ ক্যাটায়ন ব্যাটারির ক্যাথোডে গিয়ে যুক্ত হয়, আর অ্যানায়ন ব্যাটারির পজিটিভ প্রান্তে গিয়ে যুক্ত হয়। আমরা কি জানি, অ্যানোডে সবসময় জারণ হয়, অ্যানোডে যেহেতু জারণ হয়, তাহলে ক্যাটায়নে জারণ হবে। আবার ক্যাথোডে বিজারণ হয়। এর মানে কি? এর মানে হচ্ছে অ্যানায়নে বিজারণ হবে। অ্যানোড কোনটা? অ্যানোড হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তযুক্ত অংশটা, আর ক্যাথোড হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তযুক্ত অংশ। এবার যদি আমরা একটু এক্সাম্পল দেখি, যেমন বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণটা কীরকম হবে। প্রথম কাজটা হচ্ছে আমাদের একটু চিত্র আঁকা। এটা হচ্ছে একটা তড়িৎ অপরিবাহী পাত্র, এটা হচ্ছে দুটি ইলেকট্রোড আর একটা ব্যাটারি। এ হচ্ছে একটা ব্যাটারি। ব্যাটারির বড় দাগ দেওয়া অংশটা হয় পজিটিভ প্রান্ত, আর ছোট দাগ দেওয়া অংশটা নেগেটিভ প্রান্ত। আমরা বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ করতেছি, তার মানে দ্রবণটা হবে পানির দ্রবণ। প্রথমে যেটা হয়, প্রসেসটা একটু খেয়াল করো। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে ব্যাটারি থেকে যখন তড়িৎ প্রবাহ চালু হবে, তখন পানি আয়নিত হয়, পানি ভেঙে H+ আর OH- আকার হয়।
পানি সবসময় H প্লাস এবং OH মাইনাস আকারে ভেঙে যায়। এবার কি হবে, H প্লাস হচ্ছে ক্যাটায়ন আর OH মাইনাস হচ্ছে অ্যানায়ন। এই ক্যাটায়ন ব্যাটারির নেগেটিভ প্রান্তে যাবে, ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যাবে এখানে H প্লাস আসবে, আর এই অ্যানোডে হচ্ছে OH মাইনাস যাবে। এখন আমরা তো জানি অ্যানোডে জারণ হয়, এর মানে কি? এর মানে হচ্ছে এই OH মাইনাস ইলেকট্রন ত্যাগ করবে। OH মাইনাস যদি ইলেকট্রন ত্যাগ করে তখন কি হয়, যে OH মাইনাস এটা ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন আর পানি উৎপন্ন করে। এবার যদি আমরা একটু সমতাকরণ করি, এখানে যদি একটু 2 দেই তাহলে টোটাল এখানে আসে 4টা অক্সিজেন 4টা হাইড্রোজেন, এখানে 4 দেই তাহলে ঠিকঠাক হয়ে যায়। একটা OH মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 4টা OH মাইনাস এখন 4টা ইলেকট্রন ত্যাগ করবে। এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডে জারণ বিক্রিয়া। এবার আমরা একটু ক্যাথোডের বিক্রিয়াটা দেখি। ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? ক্যাথোডের বিজারণ বিক্রিয়া ঘটে। ক্যাথোডের বিজারণ বিক্রিয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। কে ইলেকট্রনটা গ্রহণ করবে? H প্লাস। এই H প্লাস হচ্ছে ব্যাটারির ক্যাথোড প্রান্তে যায়। তার মানে হচ্ছে এই OH মাইনাস থেকে যে ইলেকট্রনগুলো বের হয়েছে সেটা H প্লাস গ্রহণ করবে। একটা H প্লাস এখানে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, কিন্তু ইলেকট্রন বের হয়েছে 4টা, সুতরাং 4টা ইলেকট্রন গ্রহণ করার জন্য আমার 4টা H প্লাস দরকার। H প্লাস ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। এখানে 4টা হাইড্রোজেন পরমাণু ছিল, এখানে 2টা আছে, 2 দিয়ে যদি একটা গুণ দেয় তাহলে 4টা হাইড্রোজেন পরমাণু হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের বিশুদ্ধ মানের তড়িৎ বিশ্লেষণ। সবগুলো ঠিক একই প্রসেসে আগাবে। প্রথম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি আয়নিত হয়, তারপর হচ্ছে পদার্থটির ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত অংশ বা ক্যাটায়ন ব্যাটারির নেগেটিভ প্রান্ত অর্থাৎ ক্যাথোডে গিয়ে যুক্ত হয়, আর অ্যানায়ন অর্থাৎ অ্যানায়ন বা নেগেটিভ চার্জযুক্ত যে আয়নটা সেটা হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত বা অ্যানোডে গিয়ে যুক্ত হয়, এবং অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, অর্থাৎ অ্যানায়নে জারণ বিক্রিয়া হবে এবং ক্যাটায়নে বিজারণ বিক্রিয়া ঘটবে। এবার যদি আমরা একটু এটা দেখি, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল। এটাও ঠিক আগের মতো। চিত্রটা যদি একটু আঁকি, এটা একটা তড়িৎ অপরিবাহী পাত্র, এটা হচ্ছে 2টা ইলেকট্রোড, এটা একটা ব্যাটারি, এবং যেহেতু আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতেছি, দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আছে। এটা হচ্ছে মূলত গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, অর্থাৎ এখানে পানি নাই কোনো, এখানে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইডই আছে গলানো অবস্থায়। এবার কি হবে, প্রথম ধাপটা হচ্ছে এই যে দ্রবণটাকে আমি, যে পদার্থটাকে আমি তড়িৎ বিশ্লেষণ করব সেটা হচ্ছে আয়নিত হয়। সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়, সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নে পরিণত হয়। এখানে একটা বিষয় একটু তোমাদের দেখানো দরকার, যে সোডিয়াম ক্লোরাইড ভেঙে Na প্লাস এবং Cl মাইনাস কীভাবে আসলো। এটা হচ্ছে এরকম, যে কোনো একটা যৌগ যদি এরকম হয় AMBN, তাহলে এই যৌগটা ভেঙে এরকমভাবে লেখা হয় Ma। এই যৌগটা গঠনে এর জারণমান যত ছিল, এর জারণমান যত ছিল, মনে করি এর যোজনী যত ছিল, মনে করি এর যোজনী হচ্ছে P আর বি এর যোজনী ছিল Q। তাহলে এরকমভাবে হবে, এই এমটা আগে আসবে, এ পরে যাবে, দেন P প্লাস, তারপর হচ্ছে এন আগে আসবে, বি পরে যাবে, কিউ মাইনাস। এরকমভাবে সাধারণত একটা যৌগ আয়নিত অবস্থাটা প্রকাশ করা হয়। যেমন এই যৌগটার ক্ষেত্রে একটু দেখো, Al2O3, এখানে
এই যৌগটা গঠনে অ্যালুমিনিয়ামের যোজনী ছিল 3, অক্সিজেনের যোজনী 2। এই যৌগটার আয়নিক অবস্থাটা কীভাবে লিখব? 2Al3 প্লাস 3O, এই যে অক্সিজেনের যোজনী 2 মাইনাস। ঠিক একইভাবে যদি এই যৌগটা একটু দেখি, HCl, এই যৌগটার ক্ষেত্রেও ঠিক সেম। এখানে যৌগটা আয়নিত অবস্থাটা হবে, এখানে তো 1 আছে, এখানে হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তো H প্লাস Cl মাইনাস, এরকমভাবে লেখা হয়। সামনে আরও অনেক উদাহরণ দেখব, তখন বাকিগুলো দেখাই দেব। এবার একটু এখানে আসি, সোডিয়াম ক্লোরাইড এভাবে আয়নিত হয়। এখন এই সোডিয়াম আয়ন বা ধনাত্মক চার্জযুক্ত আয়ন, এই ক্যাটায়ন হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তে যাবে। এই যে এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, বড় দাগ দেওয়া অংশটা পজিটিভ প্রান্ত, আর ছোটো দাগ দেওয়া অংশটা হয় নেগেটিভ প্রান্ত। ক্যাটায়ন ব্যাটারির নেগেটিভ প্রান্তে যাবে, অর্থাৎ এই প্রান্তে Na+, আর অ্যানায়ন যেটা Cl-, এটা ব্যাটারির পজিটিভ প্রান্তে আসবে। এই যে অ্যানায়ন, এটা ব্যাটারির পজিটিভ প্রান্তে আসবে। পজিটিভ প্রান্তটা হচ্ছে অ্যানোড। আমরা জানি হচ্ছে অ্যানোডে সবসময় জারণ হয়, সেজন্য Cl- আয়নে জারণ বিক্রিয়া ঘটবে। কী হবে? এখানে Cl- আয়ন ইলেকট্রন ত্যাগ করে সে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। এখানে একটা Cl- পরমাণু ছিল, কিন্তু এখানে 2টা হয়ে গেছে, এই জন্য এটা 2 দিয়ে ভাগ করতে হয়। এবার এই ত্যাগকৃত ইলেকট্রন ক্যাটায়ন গ্রহণ করবে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, আর ক্যাথোড হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এই নেগেটিভ প্রান্তে ধনাত্মক চার্জযুক্ত আয়নটা যাবে, তাহলে Na+ ওই ইলেকট্রনটা গ্রহণ করে ধাতব সোডিয়ামে পরিণত হয়। এটা মূলত হচ্ছে একটা ধাতু নিষ্কাশনের প্রসেস। ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে একটা পদ্ধতি আছে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু মুক্তকরণ বা পৃথকীকরণ। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতুকে পৃথক করা হয়েছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। সামনের এক্সাম্পলগুলো যদি দেখি, পটাশিয়াম আয়োডাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল, এটাও ঠিক আগের মতো। একটা তড়িৎ অপরিবাহী পাত্র তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের যা যা দরকার, প্রথমে আমাদের সেটা আঁকতে হবে। 4টা জিনিস দরকার: একটা তড়িৎ অপরিবাহী পাত্র, তারপর 2টি তড়িৎদ্বার, একটা ব্যাটারি, এবং যার তড়িৎ বিশ্লেষণ করব তার দ্রবণ। এখানে Ki এর তড়িৎ বিশ্লেষণ করতেছি পটাশিয়াম আয়োডাইডের, সুতরাং দ্রবণটাও হবে পটাশিয়াম আয়োডাইডের। এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত এটা, নেগেটিভ প্রান্ত এটা। প্রথমে কি হবে? প্রথমে পটাশিয়াম আয়োডাইড আয়নিত হয়। আয়নিত হয়ে কী হবে? এখানে পটাশিয়ামের যোজনী 1, আয়োডিনের যোজনী 1, তাহলে কি হবে? আয়নিত হয় K+ প্লাস I-। এবার ধনাত্মক চার্জযুক্ত যে আয়নটা K+, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্তে গিয়ে যুক্ত হয়, এবং I- ব্যাটারির পজিটিভ প্রান্তে গিয়ে যুক্ত হয়। যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্তের অ্যানোডে হচ্ছে জারণ ঘটে, সুতরাং আয়োডাইড আয়নে জারণ ঘটবে। আয়োডাইড আয়নে যদি জারণ ঘটে, এর মানে হচ্ছে সেই ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করলে আয়োডিন গ্যাস উৎপন্ন হয়। হ্যালোজেন মৌলগুলো তোমরা মনে রাখবা, সাধারণত হ্যালোজেন মৌলগুলো F-, Cl-, I-, Br-, এরা প্রত্যেকেই ইলেকট্রন ত্যাগ করে গ্যাসে পরিণত হয়। এই যেমন ক্লোরাইড আয়নটা একটু আগেই দেখলাম Cl2-তে পরিণত হয়েছে, ঠিক একইভাবে I-, I2-তে পরিণত হয়। আবার Br-, এটাও ইলেকট্রন ত্যাগ করে Br2 গ্যাসে পরিণত হয়। এখানেও ঠিক একই কথা হবে, I- ইলেকট্রন ত্যাগ করে I2 গ্যাসে পরিণত হয়, আয়োডিন গ্যাসে পরিণত হয়। এখানে সমতাকরণের জন্য 2 দিয়ে ভাগ করতে হয়। এবার এই ইলেকট্রনটা, এই ত্যাগকৃত ইলেকট্রন ক্যাথোডে যে আছে সে গ্রহণ করবে, কারণ ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। আমাদের ক্যাথোডে আছে হচ্ছে K+ আয়ন। এই K+ আয়ন
এই ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে ধাতব পটাশিয়ামে পরিণত হয়। এভাবে কিন্তু আমরা পটাশিয়াম ধাতুকে পৃথকীকরণ করতে পারি। কেআই থেকে পটাশিয়াম আয়োডাইড থেকে পটাশিয়াম ধাতুকে পৃথকীকরণ করা যায় এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে। এবার যদি একটু দেখি গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের কৌশল। একটু আগে আমরা যেটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল। এখানে কিন্তু কোনো পানি ছিল না, এটা সোডিয়াম ক্লোরাইডটা ছিল গলিত, কিন্তু এখানে কোনো পানি নেই। এবার এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণের, এখানে কিন্তু পানি আছে। তো দুইটার কিন্তু বেসিক ডিফারেন্স আছে। এখানে পানি আছে, তার মানে হচ্ছে পানিরও তড়িৎ বিশ্লেষণ হবে, সোডিয়াম ক্লোরাইডেরও তড়িৎ বিশ্লেষণ হবে। আর আগে যেটা করছিলাম সেখানে হচ্ছে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড ছিল, সেটা গলিত ছিল। এটা যদি করি, এখানে প্রথমে আগে একটু চিত্রটা আঁকি। এটা একটা তড়িৎ অপরিবাহী পাত্র, এখানে দুটো তড়িৎদ্বার আছে, আর হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আছে প্লাস পানি আছে। এরপর হচ্ছে এখানে একটা ব্যাটারি লাগবে, এই যে ব্যাটারি, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এটা নেগেটিভ প্রান্ত। এখন এখানে দুইটা ঘটনা ঘটবে। সোডিয়াম ক্লোরাইড সেও আয়নিত হবে, আয়নিত হয় কি হবে, Na+ ও Cl- আয়নে পরিণত হয়। আর পানির ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। পানির আয়নীকরণের ফলে কি হবে সেটা কিন্তু যোজনী দিয়ে ব্যাখ্যা করা যায় না। পানি সবসময় H+ আর OH- আকারে আয়নিত হয়। এবার একটু দেখো, এখানে ক্যাটায়ন আছে দুইটা, ঠিক একইভাবে অ্যানায়নও আছে দুইটি। অর্থাৎ এই ক্যাটায়নগুলো তো ব্যাটারির ঋণাত্মক প্রান্তে গিয়ে যুক্ত হয়, Na+ আর H+, এটা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত মানে ক্যাথোডে গিয়ে যুক্ত হবে। আর অ্যানায়নগুলো ব্যাটারির ধনাত্মক প্রান্তে গিয়ে যুক্ত হয়, অর্থাৎ Cl- এবং OH- এরা ব্যাটারির পজিটিভ প্রান্তে গিয়ে যুক্ত হবে। যেহেতু এখানে দুইটি ক্যাটায়ন এবং দুইটি অ্যানায়ন আছে, সুতরাং কে আগে ইলেকট্রন ত্যাগ করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কে আগে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে, এটা নির্ভর করে তিনটা বিষয়ের উপর। প্রথম হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের সক্রিয়তার উপর, তাদের ঘনমাত্রার উপর এবং তড়িৎদ্বারের প্রকৃতির উপর। এবার একটু যদি দেখি সক্রিয়তার উপর কীরকম, তোমরা বইতে এরকম একটা সক্রিয়তা সিরিজ পাবা। ক্যাটায়ন ও অ্যানায়নের সক্রিয়তাটা যদি একটু দেখি, এখানে ক্যাটায়ন সে কোথায় গিয়ে যুক্ত হয়, ক্যাটায়ন যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, সুতরাং সে ব্যাটারির নেগেটিভ প্রান্তে গিয়ে যুক্ত হবে, অর্থাৎ সে ক্যাথোডে গিয়ে যুক্ত হয়। আর অ্যানায়ন হচ্ছে ব্যাটারির অ্যানোডে গিয়ে যুক্ত হয়। যেহেতু ক্যাটায়ন হচ্ছে ব্যাটারির ক্যাথোডে গিয়ে যুক্ত হয় এবং অ্যানায়ন অ্যানোডে গিয়ে যুক্ত হয়, সুতরাং আমরা এটা বলতে পারি যে ক্যাটায়নে বিজারণ বিক্রিয়া ঘটবে এবং অ্যানায়নে জারণ বিক্রিয়া ঘটবে। এক্ষেত্রে তাহলে কি হয়, এই যে সক্রিয়তা সিরিজটা আছে এখানে, এটা তোমরা বইতেই পেয়ে যাবা। এখানে যে মৌলটা যত নিচের দিকে আসে সে হচ্ছে তত দ্রুত ইলেকট্রনটা গ্রহণ করবে ক্যাটায়নের ক্ষেত্রে, আর যে অ্যানায়নটা যত নিচে আসে সে তত দ্রুত ইলেকট্রন ত্যাগ করবে। যদি আমি একটা এক্সাম্পল দেই তাহলে এভাবে বলতে পারি যে OH- এবং Br- মধ্যে কে দ্রুত ইলেকট্রনটা বা কে আগে ইলেকট্রন ত্যাগ করবে, অবশ্যই OH- আগে ইলেকট্রন ত্যাগ করবে। আবার ক্যাটায়নের ক্ষেত্রে H+ এবং Al3+ ভিতর কে আগে ইলেকট্রনটা গ্রহণ করবে, যে নিচে আছে সে আগে ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ H+ আগে ইলেকট্রন গ্রহণ করবে। এবার যদি একটু পরের স্টেপটা দেখি, এটা হচ্ছে ঘনমাত্রার উপর। ঘনমাত্রার প্রভাবটা কীরকম, যেমন আমরা যখন গাঢ় কোনো একটা দ্রবণ নিয়ে কাজ করি, গাঢ় সোডিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করি যদি, তখন কি হয়, তখন এখানে ক্যাটায়নের অ্যানায়নের হিসেবটা নিয়ে একটু দেখি। ক্লোরাইড আয়ন থাকে এবং হচ্ছে এখানে যেমন আমরা একটু দেখি, এখানে হচ্ছে আমাদের অ্যানায়ন হিসেবে আছে ক্লোরাইড আয়ন এবং OH- হাইড্রোক্সিল আয়ন OH-। এই দুটোর মধ্যে সক্রিয়তা অনুসারে OH-
ইলেকট্রন আগে ত্যাগ করার কথা, কিন্তু এখানে দ্রবণটা কী ছিল? দ্রবণটা ছিল গাঢ় NaCl। গাঢ় থাকার কারণে এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বেশি হয়। ঘনমাত্রাটা যেহেতু বেশি সেহেতু Cl- আগে ইলেকট্রন ত্যাগ করে। যদি ঘনমাত্রা কম থাকতো তাহলে OH- আগে নিয়ম অনুসারে OH- আগে ইলেকট্রন ত্যাগ করতো। এটাই হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবের কারণে হচ্ছে সক্রিয়তার ভিন্নতা লক্ষ্য করা যায়। সক্রিয়তা বেশি হলেও ঘনমাত্রার কারণে ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা চেঞ্জ হয়। এবার যদি একটু তড়িৎদ্বারের প্রকৃতি নিয়ে আলোচনা করি, এটা জাস্ট একটা নর্মাল বিষয়। যেমন আমরা নর্মালি হচ্ছে নিকেল বা গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহার করি। যদি আমরা নিকেল বা গ্রাফাইট তড়িৎদ্বারগুলো ব্যবহার করি তখন কি হয়, আমাদের নিয়ম অনুসারে কি হয়, যেমন এই গাঢ় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেই এখানে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন হচ্ছে দুইটি ক্যাটায়ন। আমাদের সক্রিয়তা অনুসারে এখানে হাইড্রোজেন আয়ন এবং এখানে সোডিয়াম আয়ন আছে। সক্রিয়তা অনুসারে হাইড্রোজেন আয়নের আগে ইলেকট্রন গ্রহণ করার কথা। হ্যাঁ, যখন আমরা নিকেল বা গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহার করব তখন হাইড্রোজেন আয়নই আগে ইলেকট্রন গ্রহণ করবে। বাট যখন আমরা পারদকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব তখন এখানে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তখন সোডিয়াম আয়ন আগে ইলেকট্রন ত্যাগ করে। এটাই হচ্ছে জাস্ট তড়িৎদ্বারের প্রকৃতির ওপর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। এবার আমরা একটু আমাদের আগের প্রবলেমটা যাই। এই যে এখানে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা দেখতেছিলাম। এখানে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আকারে বিভক্ত হয়, আর H2 হচ্ছে H+ আর OH- আকারে বিভক্ত হয়। এবার আমরা একটু সক্রিয়তা দেখি। আমরা হচ্ছে প্রথমে অ্যানোডের জারণ বিক্রিয়াটা দেখি। অ্যানায়ন সমূহ হচ্ছে অ্যানোডে যাবে এবং অ্যানোডের জারণ বিক্রিয়া ঘটে। এবং এখানে কে আগে, যদি আমরা সক্রিয়তা সিরিজ অনুসারে চিন্তা করি তাহলে Cl- আর OH- ভিতর OH- আগে ইলেকট্রন ত্যাগ করতে চায়, কিন্তু Cl- এর ঘনমাত্রা বেশি হওয়ার কারণে Cl- ইলেকট্রন ত্যাগ করবে। একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। সমতাকরণের জন্য 2 দিয়ে একটা ভাগ দিলাম। এবার আমরা একটু ক্যাথোডে দেখি। ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে এবং ক্যাটায়ন সমূহ ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়। এখানে সক্রিয়তা সিরিজ অনুসারে H+ আগে ইলেকট্রন গ্রহণ করবে এবং সেটাই হয়। এখানে একটা ইলেকট্রন আছে, সো এই জন্য হচ্ছে H+ একটা ইলেকট্রন গ্রহণ করবে। এই যে একটা H+ ব্যবহার করছি। যদি এখানে 2টা ইলেকট্রন থাকতো তাহলে আমরা 2H+ লিখতাম এবং H+ এই ইলেকট্রনটা গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। সমতাকরণের জন্য এখানে 2 দিয়ে ভাগ দিলাম। তাহলে আমরা কি এটা বলতে পারি যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়? আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন এখানে লেড ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। যেহেতু জলীয় দ্রবণ বলা হয়েছে তার মানে পানিও থাকবে। আমরা একটু প্রথমে চিত্রটা আঁকি। চিত্রটা হচ্ছে একটা অপরিবাহী পাত্র লাগবে, তড়িৎ অপরিবাহী, দুটোই তড়িৎদ্বার, একটা ব্যাটারি। এই যে একটা ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এবং হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগবে যাকে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। এটা হচ্ছে লেড ক্লোরাইডের জলীয় দ্রবণ PbCl2 অ্যাকুয়াস সলিউশন। এবার কি হবে প্রথম স্টেপটা? প্রথম হচ্ছে যখন আমি তড়িৎ প্রবাহ চালনা করব তখন লেড ক্লোরাইড আয়নিত হয়। এখানে একটা বিষয় একটু খেয়াল করতে হবে, এখানে লেডের যোজনী হচ্ছে 2 এবং ক্লোরিনের যোজনী 1 কাজ করছে। তো যখন তারা আয়নিত হয় তখন এভাবে বিভক্ত হয় Pb2+ প্লাস 2Cl-। এটা কিন্তু আমি একটু আগেই দেখাইছিলাম। এবার কি হয়, পানি হচ্ছে আয়নিত হয়, পানি আয়নিত হয় H+ আর OH- আকারে বিভক্ত হয়। এবার একটা বিষয় একটু দেখি আমরা। এখানে 2টি ক্যাটায়ন আছে, Pb2+ আর H+, আর অ্যানায়ন আছে 2টি, একটা Cl- আর একটা OH-। সক্রিয়তা সিরিজ অনুসারে কোন অ্যানায়নটি আগে চার্জ মুক্ত হবে, কোন অ্যানায়নটা আগে ইলেকট্রন ত্যাগ করবে? সক্রিয়তা সিরিজ অনুসারে OH-। এই যে দেখো সক্রিয়তা সিরিজে OH- এর অবস্থান সবার নিচে, Cl- এর অবস্থান কিছুটা উপরে। যে সবার নিচে সে আগে ইলেকট্রন ত্যাগ করবে।
সুতরাং OH মাইনাস আগে ইলেকট্রন ত্যাগ করে, এবং OH মাইনাস যখন ইলেকট্রন ত্যাগ করে তখন অক্সিজেন এবং পানি উৎপন্ন হয়। এবার আমরা একটু সমতাকরণ করি বিষয়টাকে। সমীকরণটাকে সমতাকরণ করলে এখানে একটা 2 দিয়ে গুণ দেই, এখানে এখন 4টা অক্সিজেন আর 4টা হাইড্রোজেন হয়, এখানে 4 দিলাম আর এখানেও 4, তাহলে 1 মোল OH মাইনাস হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে, 4 মোল OH মাইনাস 4টা ইলেকট্রন ত্যাগ করবে। এটা হচ্ছে আমার অ্যানোডে জারণ বিক্রিয়াটা, অ্যানোড। এবার ক্যাথোডের বিক্রিয়াটা দেখব। এই ত্যাগকৃত যে ইলেকট্রন এটা হচ্ছে ক্যাথোড গ্রহণ করে। ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে ক্যাটায়ন। ক্যাটায়ন আছে দুইটি, একটা H প্লাস আর একটা Pb2 প্লাস। এবার আমরা একটু সক্রিয়তা সিরিজে যাই। এই যে H প্লাস হচ্ছে এখানে, Pb2 প্লাস ঠিক তার উপরে, যেহেতু H প্লাস নিচে আছে সুতরাং H প্লাস আগে ইলেকট্রন গ্রহণ করবে। এখানে যেহেতু 4টা ইলেকট্রন আছে সুতরাং 4টা ইলেকট্রন H প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, 1 মোল H প্লাস। যেহেতু 4টা ইলেকট্রন আছে সুতরাং 4টা H প্লাস লাগবে এবং উৎপন্ন করবে হাইড্রোজেন। আমরা সমতাকরণের জন্য যেহেতু এখানে 4 মোল H প্লাস আছে সুতরাং 4 মোল হাইড্রোজেন উৎপন্ন হবে, 4টা পরমাণু, হাইড্রোজেনের 4টা পরমাণু উৎপন্ন হবে। সমতাকরণের জন্য একটা 2 দিয়ে গুণ দিলাম। এবার এখানে একটু খেয়াল করি, এই PbCl2 মানে লেড ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে আমাদের MCQ প্রশ্নগুলো এরকম আসতে পারে অনেক সময়, যে লেড ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়। অ্যানোডে এখানে অক্সিজেন উৎপন্ন হয়, অক্সিজেন গ্যাস। আর পানি তো দ্রবণে আগে থেকেই ছিল, এটা আর নতুন করে বলার কিছু নাই। অ্যানোডে হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এবার একটু আসি কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের কৌশল। এটাও জলীয় দ্রবণ, তার মানে এখানেও পানি আছে। আমরা প্রথমে একটু চিত্রটা আঁকি। এটা একটা তড়িৎ অপরিবাহী পাত্র, এটা হচ্ছে 2টি ইলেকট্রোড, এটা ব্যাটারি, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এখানে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসেবে CuSO4 এবং পানি আছে। যখন আমি বিদ্যুৎ চালনা করব তখন CuSO4 বিভক্ত হয়। এখানে কপার এর যোজনী হচ্ছে 2 আর সালফেট মূলকের যোজনীও 2। কীভাবে বিভক্ত হবে তাহলে? Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস আকারে আয়নিত হয়। আবার পানি H প্লাস ও OH মাইনাস আকারে বিভক্ত হয়। এখানে একটা বিষয়টি খেয়াল করি, এখানেও ঠিক আগের মতো অ্যানায়ন হচ্ছে 2টি এবং ক্যাটায়নও 2টি। অ্যানায়ন 2টির মধ্যে কার সক্রিয়তাটা বেশি? OH মাইনাস সবার নিচে অবস্থিত, সুতরাং OH মাইনাস আগে ইলেকট্রন ত্যাগ করবে। এখানে অ্যানায়ন সমূহ অ্যানোডের দিকে আকৃষ্ট হয়, OH মাইনাস ইলেকট্রন ত্যাগ করে। OH মাইনাস যখন ইলেকট্রন ত্যাগ করে তখন অক্সিজেন আর পানি উৎপন্ন হয়। এখন একটু সমীকরণটিকে সমতাকরণ করতে হবে। সমতাকরণের জন্য এখানে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 4টা হাইড্রোজেন 4টা অক্সিজেন আসে, এখানেও 4 হবে, এখানেও 4 হবে। ক্যাথোডে এই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করবে। এবার একটু আমরা তাকাই সক্রিয়ত সিরিজের দিকে, যে কে সক্রিয়ত সিরিজের সবার নিচে অবস্থিত। এখানে H প্লাস, ঠিক তার নিচেই Cu2 প্লাস, তার মানে Cu2 প্লাস সবার নিচে অবস্থিত। Cu2 প্লাস এই ইলেকট্রন 4টি গ্রহণ করে সে ধাতব কপারে পরিণত হয়। এখানে একটা বিষয় একটু খেয়াল করতে হবে, আমাদের সমীকরণটিকে সমতাকরণ করতে হবে। এখানে 1 মোল Cu2 প্লাস আয়ন হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। যেহেতু এখানে 4টা ইলেকট্রন আছে সুতরাং আমাদেরকে 2 মোল Cu2 প্লাস আয়ন ব্যবহার করতে হবে। এখানে 2 মোল ব্যবহার করার কারণে 2 মোল ধাতব কপার উৎপন্ন হবে। এবার একটু সামনেরটা দেখি, সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণের কৌশল। এটা আমি করাবো না, এখানে হচ্ছে আমাদেরকে ঠিক আগের মতো এখানে একটা জলীয় দ্রবণ আছে, তার মানে পানিও বিয়োজিত হয়। আমি সালফিউরিক অ্যাসিডের বিয়োজনটা জাস্ট একটু লিখে দিচ্ছি। এখানে বিয়োজনটা হবে হাইড্রোজেনের যোজনী এখানে 1 আর SO4 সালফেট মূলকের যোজনী 2, তাহলে এভাবে বিয়োজিত হয় তারা 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস।
ঠিক একইভাবে পানিও বিয়োজিত হয়, পানি বিয়োজিত হয় H+ এবং OH- উৎপন্ন করে। এরপর বাকি কাজটা তোমরা নিজেরা করবা, করে হচ্ছে গ্রুপে হোমওয়ার্ক আকারে জমা দিবা। আমি একটু সামনে যাই। Al2O3 এটাও তোমরা নিজেরা করবা। Al2O3 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের কৌশল, এই কাজটাও তোমরা নিজেরা করে হোমওয়ার্ক আকারে জমা দেবা। যদি কোনো ভুল হয় আমি দেখে কমেন্টে বলে দেব। NaOH এর জলীয় দ্রবণ, এগুলোও তোমরা হচ্ছে নিজেরা করবা। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, তোমরা নিশ্চয়ই জানো, কনসেপ্ট জোন SSC নামে। তোমরা সকলেই এখানে যুক্ত হয়ে যাবা। কনসেপ্ট জোন SSC নামে ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল আছে। আর হচ্ছে পরবর্তীতে কোন টপিকের ওপর ভিডিও বানালে তোমাদের জন্য সবথেকে বেশি উপকৃত হবে সেটাও কমেন্টে জানিয়ে দেবা। আর যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে এই হোমওয়ার্কগুলো ফেসবুক গ্রুপে আপলোড দিবা। আমি হচ্ছে হোমওয়ার্কগুলো চেক করে দেন যদি কোনো ভুল থাকে তাহলে তোমাদেরকে কমেন্টে বলে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।